প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠে। আপনাদের সাথে আছি মাকসুদুন নবী। আজ আমরা কথা বলবো ইশতেহারের লড়াই এই প্রসঙ্গে। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন জনাব আল মামুন, অ্যাডভোকেট আল মামুন রাসেল, আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক, এবং এরপরই আছেন রেজাউল করিম রনি, তিনি লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকে বিএনপি তার ইশতেহার ঘোষণা করেছে। আমরা আজকে নির্বাচন অনুষ্ঠানের টপিক দিয়েছি ইশতেহারের লড়াই। কদিন আগে জামায়াতও তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। জামায়াত ইশতেহারে দিয়েছে 41 দফা এবং সেখানে 26টি বিষয়কে তারা অগ্রাধিকার দিয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি বিএনপি 51 দফা ইশতেহার ঘোষণা করেছে, সেখানে 9টি প্রতিশ্রুতি রাখা হয়েছে। প্রথমে আসতে চাই রেজাউল করিম রনি, আপনার কাছে। আপনি নিশ্চয়ই এই ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ছিলেন এবং এটি পড়ে দেখেছেন। প্রথমেই যে 9টি প্রতিশ্রুতির মধ্যে প্রথম প্রতিশ্রুতি রাখা হয়েছে, আমি যদি একটু পড়ে দেখি, প্রান্তিক ও নিম্ন আয়ের পারিবারিক সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু করে প্রতি মাসে 2,500 টাকা এবং সমমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করবে। অর্থসেবার এই পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। আপনার কাছে জানতে চাই, এই ফ্যামিলি কার্ড কিন্তু ভোটের মাঠে বেশ আলোচিত একটা বিষয়, যেটি নিয়ে তাদের প্রতিদ্বন্দ্বীরা বিভিন্ন ধরনের এটির কাউন্টার দিচ্ছেন। তারা অভিযোগ করছেন যে এই ফ্যামিলি কার্ডের আসলে কাঠামোটা ঠিক নেই, কিংবা তৃণমূলে ভিন্ন ভিন্ন মেসেজ যাচ্ছে। এই টাকার সংকুলান কোথা থেকে আসবে? এবং এই ফ্যামিলি কার্ডে যখন মাঠ পর্যায়ে ভোটার ক্যাম্পেইন করা হচ্ছে বিএনপির পক্ষে, কখনো আমরা শুনছি যে 2,500 টাকা, কোনো বিএনপি কর্মী বলছেন 5,000 টাকা, কেউ বলছে মুদি দোকানে গেলে আপনাকে 15,000 টাকা পর্যন্ত বাকিতে খরচা দিবে। ভিন্ন ভিন্ন ভিডিও আমরা দেখছি, কিন্তু এখানে পরিষ্কার করে বলা হয়েছে 2,500 টাকা করে দিবে। আপনার কাছে প্রশ্ন যে 1 নম্বরেই কেন বিএনপি প্রতিশ্রুতিটা রাখলো? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। এইটা প্রতিশ্রুতি না, প্রথম কথা হলো এটা একটা পরিকল্পনা, এবং এই পরিকল্পনাটা প্রথম 2022 সালে নেওয়া হয়, 22 সালে নেওয়া হয়। এবং আপনি যদি এর আগে বিএনপির প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যদি ভিশন আপনার 2030 দেখেন, সেখানেও দেখবেন এই ধরনের বিষয়গুলো ছিল। কিন্তু তার পরবর্তী সময়ে এই বিষয়টাকে একটা নানাভাবে আপনার গবেষণা স্টাডি করে তারা যেটা দেখলো যে এটা আসলে বাংলাদেশের যে অর্থনৈতিক কাঠামো, এবং এই কাঠামোর মধ্যে এই জিনিসটা আপনি যেটা জানতে চাচ্ছেন যে এটা আসলে কতখানি বাস্তবায়নযোগ্য। দেখেন, প্রতিশ্রুতি তো দেওয়াই যায়, অনেক পরিকল্পনার কথা বলা যায়, কিন্তু সেটা বাস্তবায়নযোগ্য কি না। তারা বলতেছে যে 1 কোটি পরিবারকে যদি এটা প্রোভাইড করা হবে কোথা থেকে? প্রান্তিক পর্যায় থেকে। এবং বিএনপির শুধু এইটা না, এইবারের আপনার ইশতেহারের একটা গুরুত্বপূর্ণ দিক হলো এটার অ্যাপ্রোচটা হলো বটম আপ, মানে প্রান্তিক থেকে উপরের দিকে আসা হয়েছে। সাধারণত আমরা অ্যাপ্রোচগুলো দেখি আপনার টপ টু বটম, যা উপরের স্তর থেকে দেখা হয়, হ্যাঁ, উপর থেকে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। সো এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রান্তিক পর্যায়ের লোকজনকে। প্রান্তিক পর্যায়ের লোকজনের গুরুত্ব দেওয়ার জন্য সবচেয়ে ভালনারেবল কমিউনিটি হলো প্রান্তিক ওমেন। সেখানে যদি ফ্যামিলি কার্ডটা পৌঁছে দেওয়া যায়, সেখানে 2,500 টাকা এবং সমমূল্যের পণ্য, যেটা তার দরকার, নিত্য প্রয়োজনীয় পণ্য, তার জন্য কিছু ব্যবস্থাপনাও তাকে করতে হবে। সেই ব্যবস্থাপনাগুলোর ডিটেল যখন বর্ণনা আছে সেখানে আপনি পাবেন। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হলো যে এটা আসলে বাস্তবায়ন করা বাস্তবসম্মত কিনা। আপনি সোশ্যাল মিডিয়াতে এটার কাউন্টার বা যেগুলো আছে এগুলো কন্টেন্ট মেকারদের কাজ, এটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। বাস্তবতা হলো এটা করার জন্য যে পরিমাণ টাকা লাগবে সেটা হলো, আপনি যদি ধরেন 1 কোটি পরিবারকে 2,500 টাকা করে দেওয়া হয়, তাহলে 1 বছরে প্রতি মাসে তাহলে আপনার বাৎসরিক এটার জন্য বাড়তি খরচ হবে 30,000 কোটি টাকা। এখন এই 30,000 কোটি টাকা সামঞ্জস্যপূর্ণ কিনা, বাস্তবসম্মত কিনা? উত্তর হলো বাস্তবসম্মত। কেন? আপনার এটা যদি ধরে শুধু নারীদের ক্ষেত্রেই আপনি ধরা হয় ফ্যামিলি কার্ডটা, আপনার নারী উন্নয়নের জন্য বা নারী প্রগতি, আপনার এই অগ্রগতি বা নারী সক্ষমতা বৃদ্ধির জন্য আপনার বাজেটে যে পরিমাণ বরাদ্দ অলরেডি আছে, সেই বাজেট বরাদ্দের সাথে যদি আপনি এই যে খরচটা, এটা যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে হ্যাঁ, এখানে একটু বাড়তি খরচের ব্যাপার আছে। সেই বাড়তি খরচটাকে অ্যাডজাস্ট করা যাবে না? অবশ্যই যাবে। সেটা কীভাবে অ্যাডজাস্ট করা যাবে? যখন আপনার ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান এবং শিল্পায়ন হবে, তাহলে অটোমেটিক রাষ্ট্রের আয়ও বাড়বে, এখন যেটা স্থবির অবস্থায় আছে। ফলে রাষ্ট্রের আয় যদি বাড়ে, এবং অলরেডি যেহেতু এই খাতে আপনার একটা বাজেট আছে, এবং যেই বাজেটটা এই ফ্যামিলি কার্ডে যে বাজেটটা দরকার আমরা 1 কোটির হিসাবে যদি দেখি, আরেকটা হলো যে
এটা কিন্তু ওভারনাইট বাস্তবায়ন হয়ে যাবে না, যে আজকে ভোট হলো কালকের থেকে সবাই ফ্যামিলি কার্ড পেয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। এটা একটা প্রকল্প বাস্তবায়ন হওয়ার জন্য এটা প্র্যাকটিক্যালি কি আপনি হয়, যে 30,000 কোটি টাকার কথা বলছেন প্রতি মাসে, সেটা 1 কোটি পরিবারকে যখন 1 এটা কোটি আওতায় আনা পরিবারকে হবে। যদি দেওয়া হয়, এই 30,000 কোটি টাকা আসলে কোথা থেকে আসবে? আমি সেটা বলছি, 30,000 কোটি অলরেডি তো আপনার বাজেট আছে, অলরেডি আপনি বাজেটটা করেন, কিন্তু এই বাজেটটা এখন যেভাবে করা হয় তাতে করে এটা প্রান্তিক পর্যায়ের এই ফ্যামিলিগুলোর সুফলটা পায় না। ফলে এটাকে একটা রেগুলেশনে আনার জন্যই এই বাজেটের সাথে এটা সমন্বয় করা হবে। ইভেন আপনি যদি বিগত আমলের আওয়ামী আমলের বাজেটগুলো দেখেন এবং সেই বাজেটে নারীদের জন্য যে বরাদ্দটা দেখেন, সেই বরাদ্দের ক্ষেত্রে যদি দেখেন, সেখানে এই যে 30,000 কোটি টাকার আপনার হিসাবটা আমরা 1 কোটি, এবং 1 কোটি কিন্তু ওভারনাইট হয়ে যাবে না। এটা প্রথমে এটা ইমপ্লিমেন্ট হয় কীভাবে, একটা প্রকল্প বা একটা উদ্যোগ বা একটা পরিকল্পনা, প্রথমে এটা পাইলট প্রকল্প আকারে যায়, তারপরে এটা ডে বাই ডে গ্র্যাজুয়ালি এটা বাস্তবায়ন হয়। কারণ হলো এখানে অনেকগুলো চ্যালেঞ্জেস থাকবে, যেমন ধরেন আপনি এটা প্রপারলি ডিস্ট্রিবিউশনের একটা বড় চ্যালেঞ্জ, যে এটা পার্টি অলিগারদের হাতে যাচ্ছে কিনা, পার্টি নেতাকর্মীরাই শুধু পাচ্ছে কিনা, নাকি রিয়েলি প্রান্তিক পর্যায়ে এনশিওর করা যাচ্ছে। সেটা যদি ধরেন আপনি এটা 10,000, আপনি ধরেন যখন সাপোজ 10,000 পাইলট প্রকল্প করলেন, করে যখন আপনি দেখেন যে না, আপনি যেই পদ্ধতিতে এটা ইমপ্লিমেন্ট করছেন তাতে করে এটার যাদের আপনার এটার দরকার বা যাদের জন্য আপনি এটা করেছেন প্রান্তিক নারীদের জন্য, তারা পাচ্ছে না, এটা অন্যভাবে গায়েব হয়ে যাচ্ছে। এর আগে যেটা বহুবার আমরা দেখছি, বহু দলের ক্ষেত্রে, বহু ইয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে তাহলে পদ্ধতিটা চেঞ্জ করতে হবে। এটি কবে ধরেন ভোটের মাঠে প্রচারণার সময় বলা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসলে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এটা কি অ্যাজ সুন অ্যাজ বিএনপি ক্ষমতায় আসলে পরপর থেকেই শুরু হবে? না, পরপর থেকে শুরু হবে, কিন্তু পরপর শুরু হওয়ার প্রক্রিয়াটাকে বাস্তবসম্মত হইতে হবে। তো কথাটা অনেক উইশফুল কথাবার্তা বলা যায় নির্বাচনের মাঠে, কিন্তু এখানে কিন্তু বলা আছে এটা পরিকল্পনা, এটা আবার বলছি এটা কোনো প্রতিশ্রুতি না। এই পরিকল্পনাটা বাস্তবায়ন হয় প্র্যাকটিক্যালি, যেটা ফিজিবল হবে, রিয়েলি যাতে মানুষ উপকারভোগী হয়, যাতে অন্যরা এটা মিসইউজ না করে। ধরেন সরকারি কর্মকর্তারা যাদের মাধ্যমে আপনি করলেন, তারা যদি তাদের আত্মীয় স্বজনকে ধরেন এটা দেওয়া শুরু করে, সেক্ষেত্রে আপনি যদি আগে 1 কোটি টাকা, 1 কোটি শেষ করি, 1 কোটি পরিবার যদি আপনি আগে অ্যালোকেট করে দেন, তাহলে তো এটা ফেল করবে প্রজেক্ট। ফলে এটা গ্র্যাজুয়ালি যাবে, গ্র্যাজুয়ালি যাওয়ার ক্ষেত্রে, এবং এই যে বাজেটের যে প্রশ্নটা আপনার আসলে, এটা খুবই অ্যাডজাস্টেবল এবং খুবই বাস্তবসম্মত বাজেট। কিছু টাকা ঘাটতি থাকবে, সেইটা আপনার যদি রাষ্ট্রের আয় বাড়ানো যায়, শিল্পায়ন এগুলি হয়, এগুলো স্বাভাবিকভাবে আল মামুন রাসেল, আপনি ওনার এই পক্ষে যুক্তিগুলো শুনছিলেন। ভোটের মাঠে ফ্যামিলি কার্ড আলোচিত হচ্ছে বেশ, এবং নির্বাচনের যে ইশতেহার বিএনপির, সেখানে প্রথম প্রতিশ্রুতিতেই এটি রাখা হয়েছে। আপনি কি মনে করেন ভোটের মাঠে এই ফ্যামিলি কার্ডের যে প্রতিশ্রুতি, যে মাসে 30,000 কোটি টাকার বাৎসরিক যেটি প্রয়োজন হবে, সেটি আসলে কোত্থেকে আসবে, একটা ব্যাখ্যা দিয়েছেন, আপনি কি মনে করেন? জি, অসংখ্য ধন্যবাদ মাকসুদ ভাই আমাকে চমৎকার প্রয়াস অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট রনি ভাইকেও শুভেচ্ছা জানাচ্ছে এবং যারা দর্শক আছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছে। প্রথম কথা হচ্ছে, আজকে যে ইশতেহারটা ঘোষণা হলো, 51 দফা যে ইশতেহারটা ঘোষণা হয়েছে, ইশতেহারটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই জন্য আমি ওনাদেরকে অভিনন্দন জানাই যে এটা চমৎকার একটা ইশতেহার ঘোষণা করেছেন। এই ইশতেহারে আমি আপনার ফ্যামিলি কার্ডে আসছি, সাথে একটু অন্তর্ভুক্ত করে আমি আসছি। এই ইশতেহারে আপনি ওনারা রিসেন্টলি যে সংস্কার কমিশনে যে সংস্কারের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট কিছু গুরুত্বপূর্ণ জায়গা নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, কিন্তু সেই জায়গায় ওনাদের ইশতেহারে এসে সে নোট অফ ডিসেন্টের জায়গাটা ওনারা ছিলেন না। যেমন আপনি এই সুপ্রিম কোর্টের যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে বিচারপতি নিয়োগ হওয়ার কথা, সেখানে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, এবং জ্যেষ্ঠ বিচারপতি প্রধান বিচারপতি হবেন, এক্ষেত্রে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। কিন্তু ওনাদের যে আমি যে বললাম যে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য, ওনার যে 31 দফার মধ্যে আমি দেখেছি জ্যেষ্ঠ বিচারপতিকে ওনার প্রধান বিচারপতি যেটাতে ওনারা অতীতে যেটা মানে কিছুদিন আগে সংস্কার কমিশনে যেটা ওনারা বলেছেন যে এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই জায়গা থেকে ওনারা সরে এসে ওনারা জনগণের পালসটা বুঝে ওনারা হচ্ছে সেটা উড্র করে ওনাদের এর মধ্যে নিয়ে আসছেন, ইশতেহারের মধ্যে নিয়ে আসছেন যে ওনারা জ্যেষ্ঠ থেকে প্রধান বিচারপতি হবেন এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে বিচারপতি নিয়োগ হবে। হ্যাঁ, এটা ভালো লেগেছে। কিন্তু ফ্যামিলি কার্ডের সাথে সাথে আমাদের সবচেয়ে বেশি অ্যালার্মিং যে জিনিসটা, সেটি হচ্ছে আমি ক্রিটিসিজমের জায়গা যদি করি, তখন আমরা যদি ক্রিটিসিজম না করি তাহলে কিন্তু পরিবর্তন হবে না। আমরা যখন জ্যেষ্ঠ বিচারপতি নিয়ে, যখন নোট অফ ডিসেন্ট নিয়ে যখন আমরা আলোচনা করেছি, ক্রিটিসিজম করেছি, তখন কিন্তু এটা পরিবর্তনটা আসছে। এই জন্য এই ইশতেহার নিয়ে যদি আমরা ক্রিটিসিজম না করি তাহলে এটা কিন্তু পরিবর্তন হবে না। দেখেন, সবচেয়ে বড় অ্যালার্মিং যে জায়গা, সেটি হচ্ছে আপনি দেখেছেন যে আমাদের উচ্চ কক্ষ, আমাদের সংবিধান যে সংস্কার, ওনারা এবার আমাদের সংস্কার কমিশনে ওনাদের শুরুতে আমি প্রথম দফা যেটি দেখেছি, ওনারা তো জুলাই সনদের যে সংস্কার, এটা বাস্তবায়ন করবে, সংস্কার বাস্তবায়নের কথা বলেছেন। কিন্তু সংস্কার যদি বাস্তবায়ন হয় তাহলে ওনাদের যে ইশতেহারটা সাংঘর্ষিক হয়ে যাবে। সাংঘর্ষিক কিভাবে হবে? আপনি দেখেছেন যে উচ্চ কক্ষে সংস্কার কমিশনের এই ছিল যে উচ্চ কক্ষে পিআর হবে,
পিয়ার মানে হচ্ছে আমাদের নিম্নকক্ষের যে শতাংশ, নিম্নকক্ষে যে আমরা ইতিপূর্বে দেখেছি 40% ভোট পেয়ে ওনারা আসন পেয়েছেন 62টা, আবার 41% ভোট পেয়ে আপনার সেখানে আসন পেয়েছে 260টা। তার মানে যে ইমব্যালেন্স, এই যে অধিক ক্ষমতা, চেক অ্যান্ড ব্যালেন্স থাকে না, ক্ষমতার ভারসাম্য থাকে না, এর জন্য কিন্তু উচ্চকক্ষের এটা আসছে যে উচ্চকক্ষ যখন থাকবে, উচ্চকক্ষ যখন পার্সেন্টেজের জায়গা থেকে যখন এটা ব্যালেন্স হবে, তখন হচ্ছে যদি নিম্নকক্ষ যদি সংবিধান পরিবর্তন করতে চায় তাহলে উচ্চকক্ষে এটা আটকে দিবে। কিন্তু ওনারা ওনাদের ইশতেহারে নিয়ে আসছেন, ওনারা নিম্নকক্ষে এই কি নিম্নকক্ষে যে রেশিও আলোকে, আসন রেশিওর আলোকে যেটি করবেন এটি উচ্চকক্ষ সেম রেশিও থাকবে। আমরা এই প্রসঙ্গে এবং সবচেয়ে বড় অ্যালার্মিং যেটি, সেটি হচ্ছে আপনি দেখেন এই যে সংবিধান সংস্কারটা ওনারা উচ্চকক্ষের হাতে দেন নাই, ওনারা নিম্নকক্ষের কাছে রেখেছেন। তার মানে আমরা যে আগে যে একটা ম্যাগজিম আছে যে অল পাওয়ার ইজ ক্রাফট, অ্যাবসলিউট পাওয়ার ইজ ক্রাফট অ্যাবসলিউটলি, অধিক প্রত্যেকটা ক্ষমতায় দুর্নীতিপরায়ণ, অধিক ক্ষমতা মানুষকে অধিক দুর্নীতিপরায়ণ করে তোলে। এই যে আমরা এই প্রসঙ্গে আসবো, আপনার কাছে আমি যে প্রশ্নটা রেখেছিলাম যে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতের ইশতেহারকে 8টি ভাগে ভাগ করা হয়েছিল। তার প্রথমটাতে রাখা হয়েছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন, শক্তিশালী এবং মানবিক বাংলাদেশ গড়া। আর ওনারা তাদের প্রতিশ্রুতিতে প্রথমেই রেখেছেন এই ফ্যামিলি কার্ড। সেটিকে আপনি কি ফ্যামিলি কার্ডটা দেখেন, প্রথম কথা হচ্ছে ফ্যামিলি কার্ড এটি নতুন কিছু না, আমাদের বাংলাদেশের নতুন কিছু না। যদি বলে আই হ্যাভ এ প্ল্যান, আমার মনে হচ্ছে এটা আই হ্যাড এ প্ল্যান হওয়ার কথা। কারণ ফ্যামিলি কার্ড আপনি জানেন শেখ হাসিনার আমলে ফ্যামিলি কার্ড 1 কোটি পরিবারকে, টিসিবি যে ফ্যামিলি কার্ড, এটার নামও কিন্তু ফ্যামিলি কার্ড, টিসিবি পায় 1 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছিল, এবং কি তার 50% ফ্যামিলি কার্ডে দুর্নীতি করার কারণে পরবর্তী বন্ধ হয়ে যায়। আপনার কাছে কি মনে হয় পুরনো জিনিস কেন আবার আনা হলো? আপনার যুক্তি মতে আমি আসছি 50% এবার এসে অন্তর্বর্তীকালীন সরকার এসে বাকি যে 50% আছে এই 50%কে স্মার্ট কার্ড করেছেন, যেহেতু দুর্নীতি হয়েছে ওনারা স্মার্ট কার্ড করেছেন। তো সুতরাং আমরা দেখেছি যে রাজনৈতিক দলের হাতে যখন এই ফ্যামিলি কার্ডটা হয়, এটা এর আগে আমরা দুর্নীতির ভয়ঙ্কর অবস্থা দেখেছি। কিন্তু নতুন করে এই যে ফ্যামিলি কার্ডটা, এটা নতুন কিছু না, এটা পুরাতনের একটা মানে এটা নিউ ভার্সন বলা যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে নিউ ভার্সন কেন আনতে চায় বিএনপি সামনে? বাস্তবিকতা কতটুকু আছে, বাস্তবিকতা কতটুকু আছে দেখেন। একটু আগে রনি ভাই যেটি বললেন সেটি হচ্ছে, আপনি দেখেন এই ফ্যামিলি কার্ডে ওনারা প্রথমে 4 কোটি পরিবারের কথা বলেছে, পরবর্তীতে 1 কোটি পরিবার আসে, 4 কোটি পরিবারের কথা আসছে। 4 কোটি পরিবার যদি হয়, আপনি 2,500 টাকা করে যদি দেন, প্রায় 80,000 কোটি টাকা। মানে আমাদের যে মন্ত্রণালয়গুলো আছে, আপনি দেখেন আমাদের এই সাপোজ হচ্ছে আপনার যে বিভিন্ন মন্ত্রণালয়গুলো আছে, এই মন্ত্রণালয়গুলো যদি আপনি বাজেট দেখেন, দেন কৃষি মন্ত্রণালয় 27,000 কোটি টাকা বাজেট, মানে প্রায় 3-4টা মন্ত্রণালয়ের বাজেটের সমান এই যে ফ্যামিলি কার্ডটা। তো সুতরাং এটা একটা আকাশচুম্বী একটা চিন্তা। এই চিন্তাটা আমার মনে হয় না যে এটা আসলে এই আকাশচুম্বী চিন্তা কেন করছে বিএনপি, আপনার কাছে কি মনে হয়? এটা তো আসলে আমরা তো আওয়ামী লীগ আমলে দেখেছিলাম যে 10 টাকার চাউল খাওয়াবে, এভাবে বলে কিন্তু ক্ষমতা আসছেন। পরবর্তীতে আমরা 10 টাকার চাল তো দেখি নাই, আমরা 100-150 টাকার চাউলও দেখেছি। এটাই আমাদের দুর্ভাগ্য যে আমরা যে স্বপ্নগুলো দেখাই আমরা নিজেরাও জানি এই স্বপ্নগুলো বাস্তবায়ন করা সম্ভব না। আপনি দেখেন 20,000 কিলোমিটার আপনার যে খাল খনন করবে, এটা যদি আপনি 5 বছর চিন্তা করেন, প্রায় 1825 দিনে প্রায় দৈনিক 11 কিলোমিটার খাল খনন করা লাগবে। তো তার মানে এটা একটা, মানে আপনার কাছে কি মনে হয় যে প্রতিদিন আপনি 11 কিলোমিটার আপনাকে খাল খনন করতে হবে, যদি 20,000 কিলোমিটার যদি আপনি খাল খনন করতে হয়? আমার কাছে মনে হয় যে আমরা মানে স্বপ্ন দেখাচ্ছি, কিন্তু স্বপ্নটা আসলে বাস্তবতা কতটুকু, মানে আমাকে তো জনগণের পালস বুঝে আমি দিচ্ছি, কিন্তু এটা বাস্তবতাটাকে আমাদের একটু জানা দরকার, বাস্তবতা বুঝে আমাদেরকে ইস্তেহারটা দেওয়া দরকার। জি, তিনি বলছিলেন যে এটা আকাশচুম্বী একটা কল্পনা কিংবা প্রতিশ্রুতি। প্রতিদিন 11 কিলোমিটার খাল খননের কথা তিনি যুক্তি হিসেবে দেখাচ্ছেন। 2 নম্বর প্রতিশ্রুতিতে আমরা যেটা দেখি আজকের ইশতেহারে, যে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড এর মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদার করা হবে। মৎস্যচাষী, পালনকারী খামারি ও কৃষি খাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই সুবিধা পাবেন। ওদিকে ফ্যামিলি কার্ড, এদিকে কৃষক কার্ড, অর্থাৎ একদিকে নারী এবং কৃষক, এই 2 শ্রেণীকে সবার আগে সামনে আনা হয়েছে। আপনি কি মনে করেন, যেই সমালোচনাটা করা হয় যে নারীদের ভোট টানার জন্য এটিকে সামনে আনা হয়েছে এবং প্রান্তিক কৃষকদের, সেই সমালোচনাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, ভোট টানার কোনো বিষয় নেই এখানে। কারণ হলো এখানে জনগণ আর বোকা না, পাবলিক জানে যে কাকে ভোট দিতে হবে। ভোট টানবে কারা? যাদের জনগণের সাথে সম্পর্ক নেই, যাদের নিজেদের রাজনৈতিক কাঠামোর প্রতি বিশ্বাস নেই, তাদের হলো ভোট নতুন করে টানার ব্যাপার হয়, নতুন কৃত্রিম হাইপ তোলা দরকার হয়, প্রচুর মিথ্যা কথা বলতে হয়, সকালে একটা বলতে হয়, বিকালে আর একটা বলতে হয়। কিন্তু যেটা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তাকে
নতুন করে ভোট টানার ব্যাপার নেই। যেটা দরকার সেটা হলো জনগণকে রিয়েলি সার্ভিসটা দেওয়ার ব্যাপারে তার আন্তরিকতাকে প্রমাণ করা, কাজে প্রমাণ দিতে হবে, কথার কিছু নেই। এখানে একটা জায়গায় আমি বলি, এখানে যে জিনিসটা আলোচনায় আসলো, এখানে দেখেন সংবিধান সংস্কারে 19 নম্বর ধারায় বিএনপি বলতেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে অধিকতর শক্তিশালী ও এর এখতিয়ার বৃদ্ধি করা হবে। এই বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিল জামাত জুলাই সনদে, নট বিএনপি। হ্যাঁ, এবং এখানে জ্যেষ্ঠতার ভিত্তিতে আপনার এই নিয়োগের যে বিষয়টা যেটা ছিল সেটাতে বিএনপির কোনো নোট অফ ডিসেন্ট নেই। আমার মনে হয় জুলাই সনদটা দেখে নিলে এই কথাটা বলতো না। হ্যাঁ, দেখে নিতে হবে একটু। আমার কাছে আছে, আমি হ্যাঁ, আপনাকে দেখাতে পারবো। আমি দেখে নোট অফ ডিসেন্ট দিয়েছে। নো, এটা জামাত দিয়েছে, এটা বিএনপির নামে আপনি বলতেছেন এটা। ফলে কথা বলার সময় একটু দেখা বললে ভালো হয়। এটা আচ্ছা, আমরা শুনি। তো ফলে আরেকটা হলো যে আপনি যেটা বলছেন, হ্যাঁ দেখেন, যেমন এই যে জুলাই সনদের কথাও বলা হচ্ছে অনেকবার। হ্যাঁ, আপনার জুলাই সনদের এই যে কৃষি সংস্কার আপনার কি দরকার নেই দেশে? কৃষি সংস্কার কমিশনে আপনি করেননি। এখন আপনি বলতেছেন যে জুলাই সনদের এইটা না হলে বাংলাদেশের অগ্রগতি হবে না। হ্যাঁ, জুলাই সনদে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আমাদের রাষ্ট্র সংস্কার না, আমি যেটা বলি পুনর্গঠন লাগবে। পুনর্গঠনের জন্য এগুলো অ্যাকোমোডেট করা হবে। বিএনপি তো এগুলো অ্যাকোমোডেট করছে। তার 31 দফা এবং জুলাই সনদের সমন্বয়ে তার প্রথম দফা হলো রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। এটা তার প্রথম প্রায়োরিটি। তো ফলে এখন আমি ধরেন কৃষকের সন্তান বা কৃষকের প্রতিনিধি, কৃষি সংস্কার কমিশনে হয়নি, তাহলে আমি কি এটা নিয়ে কথা বলবো না? এটা আমার লাগবে না? এটা ছাড়া তো বাংলাদেশ আগাবে না। তো আপনি যে জুলাই সনদকে পুঁজি করে যারা রাজনীতি করতে চাচ্ছে এখানে, হ্যাঁ, একদিকে জুলাই গাদ্দার আর ঠিকাদার এভাবে যে ভাগ করা হচ্ছে, তারা তো বাংলাদেশের বেসিক মানুষের জন্য রাজনীতি করে না, তারা ক্ষমতা দখলের জন্য রাজনীতি করে। যদি ক্ষমতা দখলের জন্য রাজনীতি না হতো তাহলে অবশ্যই সবার আগে কৃষি সংস্কার কমিশন নিয়ে আপনি দাবি তুলতেন। কৃষি সংস্কার কমিশন সবচেয়ে বড়, এটা তো একটা সাধারণ মানুষও জানে এই দেশের উন্নয়নের জন্য সবার আগে দরকার কৃষকের ভাগ্য উন্নয়ন। কৃষকের ভাগ্য উন্নয়ন না হলে আপনার বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি হবে না। এইখানে কৃষি কার্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা জানেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কৃষি বিমা। কৃষককে নানা সময় ভর্তুকি দেওয়া হয়েছে এর আগে, এবং সেই ভর্তুকিগুলো সবসময় যে ওয়ার্ক করছে তা না, আপনার ওয়ার্ক করে না। বাংলাদেশে দেখেন, এটা অমর্ত্য সেন যে গবেষণাটা করছিল এখানে দুর্ভিক্ষের সময় 74 সালে, হ্যাঁ 74 সালে কিন্তু এখানে খাদ্যের ঘাটতির জন্য দুর্ভিক্ষ হয়নি, হচ্ছিল কিন্তু ডিস্ট্রিবিউশনের জন্য। সো ডিস্ট্রিবিউশনের এই চ্যালেঞ্জটা আছে, রিয়েলি এটা আমাদের স্বীকার করতে হবে। সেটার জন্য দরকার কি? সেটার দরকার হলো স্বচ্ছতা, আইনের শাসন কায়েম করা। কারণ এটা তো আমাদের সবসময় হয়ে আসছে, এটা ওভারনাইটে দূর করা যাবে না। তো ফলে এখানে কৃষি বিমাটা কেন জরুরি? যেমন ধরেন হঠাৎ করে আমাদের প্রাকৃতিক দুর্যোগের অবস্থা আমরা জানি, আমাদের দেশে অতি খরা আছে, আপনার বৃষ্টি আছে, হঠাৎ বন্যা আছে। ধরেন একটা কৃষক, সাধারণ কৃষক, সে তার সমস্ত জমিতে ধরেন একটা পণ্য লোন করে আপনার ফলাইলো, কিন্তু অতিবৃষ্টিতে বা হঠাৎ বন্যায় পুরাটা ধ্বংস হয়ে গেল, তখন কিন্তু সেই কৃষক এবং তার পরিবার দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হয়। ফলে আপনি যদি কৃষি বিমার ব্যবস্থাটা করেন সহজলভ্যভাবে, তখন কিন্তু সেই কৃষকের জন্য একটা সেফগার্ড হিসাবে কাজ করে। সে কিন্তু এইসব জায়গার থেকে, হ্যাঁ, আপনার খুব এটা বড় রকম সহযোগিতা হতে পারে। এটা একটা। আরেকটা হলো যে, হ্যাঁ, সবার আগে কৃষি খাত এবং প্রান্তিক মানুষদের গুরুত্ব দেওয়া ছাড়া আপনি বাংলাদেশের অগ্রগতি উন্নতি চান, বাংলাদেশকে আপনি একটা ভালো জায়গায় নিতে চান, এটা বিশ্বাস করার তো কোনো কারণ নাই, আপনি যে রাজনীতি করেন না কেন। ফলে ডেফিনেটলি আমি মনে করি কৃষি খাতে এখানে যতখানি গুরুত্ব দেওয়া দিচ্ছে, কিন্তু আরও গুরুত্ব দেওয়া উচিত ছিল। আরও এটা ঘাটতি আছে। আমি এতে বলবো যে এখানে আরও গুরুত্ব দিতে, শুধু কৃষি কার্ডের মধ্যে এটা সীমাবদ্ধ থাকলে হবে না। এবারে কৃষকদের সার, বীজ, এবং এখানে সার বীজের কথা বলা হয়, কিন্তু এখানে প্রাকৃতিক পরিবেশের জন্য ইকো ফ্রেন্ডলি এগ্রিকালচার আমাদের ইন্ট্রোডিউস করতে হবে। আমাদের খাদ্য এবং বিষ এটা আজকে একাকার হয়ে গেছে। ফলে বিষমুক্ত খাদ্যের জন্য আমি মনে করি যে এখানে অর্গানিক ফুডের নামে, অর্গানিক পণ্যের নামে এখন অর্গানিক প্রতারণা। ফলে এখানে একটু শেষ করে, এটা গুরুত্বপূর্ণ। খাদ্য যেহেতু আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং কৃষকরা এটা উৎপাদনের সাথে জড়িত, ফলে কৃষকদের স্বাস্থ্য এবং নিরাপদ খাদ্য উৎপাদন, শুধু খাদ্য উৎপাদন না, শুধু কৃষি পণ্যের উৎপাদন না, শুধু কৃষককে ভর্তুকি দেওয়া না, নিরাপদ খাদ্য উৎপাদনের যে কাঠামোটা, এটার ঘাটতি এখানে আছে। আমি বলবো যে এদিকে একটু মনোযোগ দেওয়া দরকার। আল মামুন রাসেল, বিএনপির ইশতেহারের আরেকটি বড় প্রতিশ্রুতির জায়গা হচ্ছে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করবে তারা। এটি নিয়েও কথা হচ্ছে, এটিকে কতটা বাস্তবসম্মত মনে করেন? বৃক্ষরোপণ তো একটা ভালো জিনিস। দেখেন, বৃক্ষরোপণ করলে এটা ভালো দিক, এটা আমরা অভিনন্দন জানাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি শুরুতে বলেছিলাম যে আকাশ কুসুম চিন্তা করলে তো সমস্যা।
আপনি 20 কোটি যদি 25 কোটি। 25 কোটি যদি বৃক্ষরোপণ করতে হয়, তাহলে আপনাকে গড়ে 82,000 গাছ প্রতিদিন লাগাইতে হবে। আপনি তো 5 বছর পাবেন, 365 1825 দিন পাবেন, সেখানে আপনার গড়ে 25,000 গাছ লাগাইতে হবে প্রতিদিন। প্রতিদিন। কেন পারবে না? প্রতিদিন কেন প্রতিদিন পারবে না? 25,000 গাছ। এটা ওই আজকে দেখলাম যে একজন হাস্যোজ্জ্বল করে বলছিলেন যে হয়তো গাছ লাগাইতে পারবে না, ধানের গাছ লাগাইতে পারবে। ধানের শীষ তো একটার সাথে 1000 থাকে। হ্যাঁ, এটা আকাশ কুসুম চিন্তা। এমন তো না যে আকাশ এটা কুসুম শুধু চিন্তা। একটা 25,000 উপজেলাতে লাগাতে হবে, সারা বাংলাদেশে যদি ভাগ করে দেওয়া 25,000 হয়। আপনি গড়ে 25,000, গড়ে 25,000, যেদিন আপনি শপথ গ্রহণ করবেন সেদিনও 25,000, আপনার গড়ে 25,000। তার মানে এমনও হয়ে যাবে এটা আপনি এই 1 লক্ষ, মানে আপনি ঈদের দিনেও দিনগুলো যদি আপনি ধরেন, এমন হয়ে যাবে একদিন 1 লক্ষ লাগাইতে হবে, 2 লক্ষ লাগাইতে হবে, এমনও হয়ে যাবে। আরেকটা তো যাক, এটা নিয়ে মানে বিষয়, এটা যদি লাগাইতে পারে এটা আমরা অভিনন্দন জানাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোনো প্ল্যান আমরা যখন করব, আমাদের তো প্ল্যানটা আসলে বুঝতে হবে যে এটা আসলে আমরা কতটুকু স্টাডি করে এটা কার্যকর করব। বিএনপির আরেকটা পরিকল্পনায় বলা হয়েছে ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী এবং প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে। আপনি দেখবেন যে মসজিদের ইমাম, তার বেতন হয়তো ওই এলাকার মানুষের দান থেকে পয়সা থেকে আসে, কিংবা মসজিদ কমিটি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে, কিংবা অন্যান্য উপাসনালয় নিজের মতো ব্যবস্থা করে। বাংলাদেশ রাষ্ট্রে ধর্মীয় উপাসনালয়ে সরকারিভাবে কোনো বেতন দেওয়া হয় না। বিএনপির এই প্রতিশ্রুতিকে আপনি কিভাবে? না, এটা জামাতের প্রতিশ্রুতির মধ্যেও আছে যে যারা আপনার ইমাম মুয়াজ্জিনকে বেতনের আওতা নিয়ে আসা, এবং আপনি দেখেন বর্তমানে আমাদের প্রাইমারি স্কুলগুলো যে সুযোগ সুবিধা পায়, ইবতেদায়ী যে মাদ্রাসাগুলো সেই সুযোগ সুবিধা পায় না। জামাতের এর মধ্যেও কিন্তু ওনারা নিয়ে আসছে যে ইবতেদায়ী যেভাবে স্কুলগুলো যেভাবে সুযোগ সুবিধা পায়, তেমনি মাদ্রাসার এগুলো সেভাবে সুযোগ সুবিধা পাবে। এটা আমি বিএনপিকে কংগ্রেচুলেট জানাই এটার জন্য, যে এটা একটা ভালো দিক। তবে বাকসুদা, আমি কয়েকটা বিষয় নিয়ে আসি। একটু আগে আমরা রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, আমি আপনাকে নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে রনি ভাই একটা কথা বললেন, যে সেটা হচ্ছে আমি বলেছিলাম যে জ্যেষ্ঠ বিচারপতি প্রধান বিচারপতি হবে। তিনি বলেছে এটা জামাত নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি নোট অফ ডিসেন্ট দেয় না। আমি সমকালের নোট অফ ডিসেন্টের এটা আমার কাছে আছে। জামাত 4টি জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে। একটি হচ্ছে প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবে না, এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আর নারী আসনে সরাসরি নির্বাচন করার, এটা নিয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। রাষ্ট্রীয় মূলনীতির বহুত্ববাদ, এটা নিয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এবং নির্বাচন পদ্ধতির মধ্যে পিআর পদ্ধতির কথা ওনারা দিয়েছেন। এবং সংস্কার বাস্তবায়নের পদ্ধতিতে ওনারা গণভোট বলেছেন, যেখানে বিএনপি সংস্কার বাস্তবায়ন পদ্ধতির মধ্যে পরের সংসদের কথা বলেছেন, গণভোটের কথা বলেননি। এবং নির্বাচন পদ্ধতির মধ্যে ওনারা বিদ্যমান পদ্ধতির কথা বলেছেন। এখন জামাত নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ 2 কক্ষই পিআর চেয়েছিলেন, কিন্তু নোট অফ ডিসেন্ট যে মৌলিক বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেখানে হচ্ছে জ্যেষ্ঠ বিচারপতি প্রধান বিচারপতি, সেখানে নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়েছেন। আমি সেটি বলেছিলাম। এখন কথা হচ্ছে যে এবারে ওনারা ইশতেহারে এসে জ্যেষ্ঠ বিচারপতি প্রধান বিচারপতি হবেন সেটি বলেছেন। এই জন্য আমি ওনাদেরকে অভিনন্দন জানিয়েছি। কিন্তু এটা কেন মিস ইনফরমেশন হয়েছে। এবার দেখেন, রাষ্ট্র সংস্কার কথা বারবার বলা হচ্ছে। রাষ্ট্র সংস্কার আমাদের আমি শুরুতে আপনাকে বলেছি যে আমাদের অধিক ক্ষমতার কারণেই আমরা যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলাম কিসের? আমার অধিক ক্ষমতা, আমি সংবিধান পরিবর্তন করার ব্যাপক ক্ষমতা। আপনি মাত্র 41% দিয়ে আপনি 250টা আসন পেয়ে যাচ্ছেন, 40% পেয়ে আপনি 60টা আসন পাচ্ছেন। এই যে ইমব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্স থাকে না, এটার জন্য কিন্তু উচ্চকক্ষের কথা আসছে। এখন কথা হচ্ছে নিম্নকক্ষের আসনের আলোকে যদি উচ্চকক্ষ হয়, তাহলে তো উচ্চকক্ষ তৈরি করে টাকা নষ্ট করার কোনো দরকার নেই। আপনি 300 আসনের সাথে আরেকটা 100 আসন যুক্ত করে ফেলেন, তাহলে তো এক জায়গায় আপনার খরচটা শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি আসনের ভিত্তিতে যদি উচ্চকক্ষ হয়, তাহলে তো এটা কোনো দরকার নেই। কিন্তু এটা দরকার এই জন্য, নিম্নকক্ষ যদি সংবিধান পরিবর্তন করতে চায়, তাহলে উচ্চকক্ষ কি করবে? সেখানে ভেটু দিবে। কিন্তু বিএনপি তার ইশতেহারের মধ্যে বলেছে উচ্চকক্ষ যদি কোনো কিছুতে ভেটু দিতে যায়, তাহলে 1 মাসের মাথায় এটা অটোমেটিকলি পাস হয়ে যাবে। এই যে আপনি এই যে চেক অ্যান্ড ব্যালেন্স, আপনাদের রাষ্ট্র সংস্কার করবেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার তো এখানে, যে আমাদের এই পর্যন্ত যারা সরকার, এই যে ফ্যাসিজম কেন হয়? অধিক ক্ষমতার কারণে। অধিক ক্ষমতার কারণে আমাদের রাষ্ট্রে ফ্যাসিজম তৈরি হচ্ছে, এটাই মূল সমস্যা। কিন্তু সংস্কার, এই যে সংবিধান সংস্কার, এটা ওনারা নিম্নকক্ষে রেখেছেন। মানে আগে যেভাবে আছেন ওনারা, আগে শেখ হাসিনা যেভাবে সংবিধান চাইলে সংবিধান পরিবর্তন করেছেন, চাইলে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছেন, সেম অবস্থা ওনারাও এটাই চাচ্ছেন যে চাইলে ওনারা সংবিধান পরিবর্তন করবেন, ওনাদের ইচ্ছে মতো ওনারা এই করবেন। কিন্তু আসলে এই সংস্কার নিয়ে অনেক লম্বা চড়া আলোচনা হয়েছে, 9 মাস ব্যাপী প্রায় আলোচনা করেছে সংস্কার কমিশন। এটা নিয়ে আমরা প্রচুর রিপোর্ট করেছি, এই বিতর্ক করলে আসলে শেষ হবে না। রেজাল্ট কমিটি রনি, আপনি জানেন যে জামাত নির্বাচনের মাঠে 2টো শব্দ খুব প্রচলন করেছে, একটা হচ্ছে চাঁদাবাজি, একটা হচ্ছে দুর্নীতি। এটি তারা থেকে মানুষকে মুক্তি দেবেন। তাদের ইশতেহারে বলা আছে যে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের বিদ্যমান জবাবদিহি
ব্যবস্থার পাশাপাশি একটি স্বাধীন জবাবদিহি কাউন্সিল গঠন করা হবে, যেখানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা মাসিক অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করবেন এবং তাদের সিদ্ধান্তের ব্যাখ্যা দেবেন। আরেকটা জায়গায় বলা আছে, সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর জন্য রাষ্ট্রীয় অর্থায়ন চালু করা হবে। প্রাপ্ত আসন ও ভোটের জাতীয় দুঃখিত, আমি আরেকটা বলি, সুশাসন নিশ্চিত করতে জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তোলার অঙ্গীকার থাকছে। সব সরকারি দপ্তরে একটা অনলাইন অভিযোগ নিষ্পত্তি চালু করবে, যার মাধ্যমে নাগরিকরা সহজেই অভিযোগ জানাতে পারবে। এই অভিযোগ নিষ্পত্তির সর্বশেষ অবস্থা সম্পর্কিত তথ্য জনসাধারণের কাছে উন্মুক্ত করা হবে। এগুলো অলরেডি আছে, অনলাইনে অভিযোগের এটা মন্ত্রণালয়গুলোতে অলরেডি আছে। আমি কয়েকটা জায়গায় একটু বলি, দেখেন, যারা কোনো দিন মানে নিজেরা এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যায় না, রাষ্ট্র চালায় নেই, তাদের কাছে সব কিছু আকাশ কুসুম মনে হতে পারে। গাছ কোনো দিন মানুষ প্রত্যেক দিন লাগায় না, গাছ লাগানোর একটা মৌসুম আছে, বৃষ্টির বর্ষা মৌসুমে আপনারা জানেন গাছ লাগায়। দেখেন, শুধুমাত্র ব্রিটিশ আমেরিকা টোবাকো কোম্পানি বছরে 50 লাখ গাছ লাগায়, তারা কোনো সরকারও না, কিছুই না, তাদের সে সামাজিক দায়িত্ব এটা করে। এবং 8 কোটি গাছের চারা গত বছরই বর্ষা মৌসুমে লাগানো হয়েছে। ফলে যারা নিজেরা কোনো দিনও ক্ষমতা যায়, পরজীবী হিসাবে সবসময় বসবাস, কারো না কারো ঘাড়ের উপর সওয়ার হয়েছে, তাদের কাছে যেগুলো খুবই সাধারণ ব্যাপার, এগুলোকে অনেক আকাশ কুসুম নর্মাল বিশাল ব্যাপার মনে হতে পারে। এটা একটা। আরেকটা হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন বিষয়ে জুলাই সনদ, যেটা স্বাক্ষর হয়েছে সম্মিলিতভাবে সব দলগুলোতে, সেখানে জামাতের নোট অফ ডিসেন্ট আছে, স্বাক্ষর দেখতে হবে, সমকালের রিপোর্ট না, যেই সরকার যে বইটা ছাপছে, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব দল যে স্বাক্ষর করছে ওইটা দেখতে হবে, রিপোর্ট না। যুগান্তরের রিপোর্ট আছে, সমকালের রিপোর্ট, সেগুলো আগের রিপোর্ট, তখনও এটা চূড়ান্ত হয় নাই। চূড়ান্ত যেটা 84টা প্রস্তাবনা, যেখানে বিএনপির 14টা নোট অফ ডিসেন্ট, জামাতের 3টা এবং এটা 4টা, হ্যাঁ, এবং অন্যান্য দলগুলোর আরও আপনার 21 থেকে 22টা নোট অফ ডিসেন্ট আছে, আরও 21 থেকে 22টা দলেরও নোট অফ ডিসেন্ট আছে। সো এটা মিস ইনফরমেশন এভাবে ছড়ানো যাবে না। ফলে এই যে আপনার ধরেন যেই অপরাধগুলো তারা করবে, এগুলো তাদের রাজনীতি হলো বিএনপি ডিফেম করা, বিএনপি খারাপ তারা ভালো, এটাই হলো তাদের রাজনীতি। তাদের রাজনীতি হলো কাটপিস, ভাইরাল, সোশ্যাল মিডিয়া চরিত্র হনন, এর বাইরে তাদের কোনো রাজনীতি নেই। ফলে আজকে দেখেন, এই যে গাছ লাগানো একটা স্বাভাবিক ব্যাপার, জুন বর্ষা সিজন, এটা কিন্তু উদাহরণটা কী হবে, প্রত্যেক দিন 25,000 করে গাছ লাগাইতে হবে, মানে প্যানিক ছড়ানো লোকজনের। প্রত্যেকদিন কি মানুষ গাছ লাগায়? 82,000 25,000 এক মৌসুমে 7 কোটি গাছ লাগানো হয়, গাছের চারা লাগানো হয়। আপনি দেখেন নাই, বিভিন্ন সময়ে বন্যা যখন হয় এলাকায়, বন্যা হওয়ার পরে হেলিকপ্টার থেকে গাছের বীজ ছড়ানো হয়, এরকে একটা একটা করে গর্ত খুঁড়ে গাছ লাগায়। ওই দাদার আমলে, পাসিনা আমলে রয়ে গেছে, মধ্যযুগে রয়ে গেছে। ফলে যারা নিজেদের মেধাবী এরকম মনে করে, তারা এইভাবে চিন্তা করতে পারে আর কি। সো এবার আপনার স্পেসিফিক প্রশ্ন, জামাত ইসলাম একটা সুশৃঙ্খল সুসংগঠিত দল, কিন্তু দুর্ভাগ্যজনক হলো তাদের যে এই যে ইশতেহারটা কিন্তু খুবই সুন্দর, এদের গ্রাফিক্স টাফিক্স খুব উন্নত, এবং তারা ভারত বিরোধী রাজনীতির একটা ধরেন বড় এজেন্সি দাবি করে। কিন্তু এখানকার যে ছবিগুলো আপনি দেখবেন, যেটা আপনার সাংবাদিকরা ফ্যাক্ট চেক করে বের করেছে, ছবিগুলো দাদার দেশের, পাশের দেশের, যে দেশের বিরুদ্ধে হুঙ্কার না দিলে তাদের রাজনীতি হয় না, সেই দেশের আপনার বিভিন্ন সরকারি প্রচার মাধ্যমে প্রচারিত ছবিগুলো তারা ব্যবহার করছে। যেমন একটা ছবি দেখে আমার খটকা লাগছে, সেটা হলো আপনার সরিষা ক্ষেতের পাশ দিয়া খুব সুটেড বুটেড বাচ্চারা হেঁটে যাচ্ছে। তো সরিষা ক্ষেতের পাশ দিয়ে এরকম পশ ড্রেস আপে বাচ্চারা হেঁটে যাওয়ার কথা না, মানে বাস্তবতার সাথে যায় না। পরে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ফ্যাক্ট চেক করা হয়েছে, আমি আনফিল্টার্ড তথ্য কখনো বলি না, সাধারণত বলি না। তো এটা দেখা গেছে উত্তরপ্রদেশের, এই ব্যাপারে জামাত দুঃখ প্রকাশ করে, তারা আপনি বললেন কেন যে সামাজিক মাধ্যমে আসছে, জামাত যদি দুঃখ প্রকাশ করে, তাহলে জাতীয় গণমাধ্যমে ফ্যাক্ট চেকিং করে দেখানো হয়েছে, কেন এই ধরনের? আপনি শুনুন, আপনাকে একটু বলি, আপনি কেন আমাকে থামাই দিলেন এখানে? আমি কথাটা শেষ করতে দেন, আসবো ওনার কাছে এই বিষয়ে, আসবেন তো, আমাকে শেষ করতে। আপনি আগে বললেন সমাজ, আমি কি না আনফিল্টার তথ্য বলতে, আমি চেক করে নেই, আমি সাংবাদিক না, নিঃসন্দেহে আপনি বলুন, তাহলে আমাকে বলতে দেন। নিঃসন্দেহে এগুলো চেক করে দেখা হয়েছে, চেক করে দেখা গেছে এগুলো পার্শ্ববর্তী দেশের, এবং জামাত দুঃখ প্রকাশ করছে। এগুলো কোনো সামাজিক মাধ্যমের গুজব না, সামাজিক মাধ্যমের গুজবের পায়োনিয়ার হলো আমি আপনি শুনতে ভুল করেছেন, আমি সামাজিক যোগাযোগ মাধ্যম বলি, সামাজিক যোগাযোগ অনেক আলোচনা হচ্ছে, সামাজিক মধ্যে অনেক আলোচনা হচ্ছে। কেন আলোচনা হচ্ছে তাদের রাজনীতিটা হলো প্রতারণার রাজনীতি। তারা মুখে ভারত বিরোধিতার কথা বলবে, কিন্তু তাদের তারা এত মেধাবী, এত সুসংগঠিত, এই গবেষণাটা তারা করতে পারলো না। তারা নিজেরা, আমি সেই প্রশ্নটির কাছে মানুষের সাথে ওনার কাছে যাচ্ছি, কথায় কথায় প্রতারণা কেন করতে হয়? জি, আপনার কাছে যে প্রশ্ন রাখতে চাই, জামাত যেটি বলছে যে জামাত একটা সমৃদ্ধ ইশতেহার উপস্থাপন করেছে, বলবার চেষ্টা করেছে, তাহলে এর পিছনে সমৃদ্ধ গবেষণা থাকলে এরকম কপি করার প্রয়োজন হলো কেন? ক্রিটিসিজমগুলো আশা করা দরকার কোথায় জানেন?
ক্রিটিসিজমগুলো আশা কত দরকার। আমার রনি ভাইয়ের তো গবেষক মানুষ, আমরা এটা আশা করি যে ওনারা যে দফাগুলো দিয়েছে এই দফা নিয়ে ক্রিটিসিজম করা উচিত, যে কোনটা নিয়ে ধরে ধরে যে এই জিনিসটা আপনি দিয়েছেন এটা বাস্তবসম্মত না, এই জিনিসটা আপনি দিয়েছেন এটা আপনি এই অর্থটা কোথা থেকে পাবেন। উনি একটু আগে বললো না যে এই জামাতের কাজ হচ্ছে শুধু বিএনপির বিরোধিতা করা। আরে বিরোধিতা যদি না করে, আমি যদি ইয়েস হুজুর বলি, তাহলে তার একটা জাতীয় পার্টি তৈরি হবে। বিরোধী দলের কাজ কি? একটা বিরোধী দলকে শেডিউল বলা হয় কেন? কারণ বিরোধী দলের কাজ হচ্ছে আমি বলেছি আপনি কেন জামাতের বিরোধী দল বিএনপি, বিএনপির বিরোধী দল জামাত, এটা তো স্বাভাবিক। আপনি যখন কম্পিটিশনে যাবেন, যাবেন তখন সেটাই তো ধরতে হবে যে আপনি কার সাথে কম্পিট করছেন, তাকে তো আপনাকে সেটা ধরে আপনাকে আগাইতে হবে। তো তাহলে আপনি যখন বললেন যে তাদের কাজে হচ্ছে এই সমালোচনা, কিন্তু আপনি সমালোচনা কোথায় করবেন? আপনার করা উচিত যে দফাগুলো দিয়েছে প্রত্যেকটা দফা নিয়ে আপনার কথা বলা উচিত, কিন্তু আপনি সেটি পড়াশোনা আপনি করেননি। আপনি কি নিয়ে আলোচনা করছেন? আপনি আলোচনা করছেন ছবিটা কোথা থেকে ব্যবহার করেছে। ছবির মোটিভ কি? এটা ছবি, এটার কজ অফ অ্যাকশন বা ছবির মোটিভটা কি ছবি? এটা এখানে কোথা থেকে ছবিটা নিয়েছেন, কোন গুগল থেকে নিয়েছেন, কোন ইন্ডিয়ান থেকে ম্যাপ থেকে আপনি নিয়েছেন, কি নিয়েছেন, এগুলো কোনো কথা? আপনি ক্রিটিসিজম করবেন কোথায়? ক্রিটিসিজম করবেন দফা ধরে ধরে, যে আপনি 8% স্বাস্থ্য খাতের কথা বলেছেন, এই 8% টাকাটা পাবেন কোথায়? আপনি যে 15% থেকে 10% আপনি ভ্যাট নিয়ে আসবেন, এই ভ্যাটের টাকাটা পাবেন কোথায়? কারণ জামাত হচ্ছে শুধুমাত্র প্ল্যানের মধ্যে সীমাবদ্ধ নাই। বিএনপি শুধু প্ল্যানের মধ্যে, জামাত কিভাবে এক্সিকিউট করবে, হোয়াট টু ডু, হাউ টু ডু, হোয়াই টু ডু, সবকিছু বলে দিয়েছেন। যে আমরা গুড গভর্নেন্সের মাধ্যমে আমরা যে প্ল্যানগুলো করেছি, আমরা স্বাস্থ্য খাতে 8% দিব। জামাত বলেছে আমরা স্বাস্থ্য খাতে 8% দিব। আমরা হচ্ছে প্রত্যেকটা জেলাতে একটা স্পেশালাইজ হসপিটাল করব, সে বাজেটটা কোথা থেকে আসবে? জামাত বলেছে শুধুমাত্র কর বৃদ্ধি করে লাভ নেই, আমাদের এখন পর্যন্ত ব্যক্তিগত কর এবং এ কর প্রায় 39% হয়ে যায়। জামাত বলছে আমি 19% নিয়ে আসবো, সে টাকাটা কোথায় পাবো? কর বৃদ্ধি করে দরকার নেই, শুধুমাত্র করে যেই অসঙ্গতিগুলো আছে, কর ফাঁকিগুলো যদি দূর করা যায়, তাহলে প্রায় বছরে 2000 কোটি টাকা আপনি এখান থেকে আয় করতে পারবেন। তো সুতরাং আজকে আমাদের ইস্তেহার নিয়ে কথা বলা উচিত, ছবি কোথা থেকে আছে এটা নিয়ে না। ছবি কোথা থেকে আসবে সেটাও তো দেখার বিষয় না। আমাদের কথা বলা উচিত হচ্ছে আমি কি উদ্দেশ্যে এই ইস্তেহারটা করা হয়েছে, কোন ছবির উদ্দেশ্য তো করা হয়নি। আমার যে পরিকল্পনাগুলো, এই পরিকল্পনা কোনটা অবাস্তব, কোনটা সমাজের সাথে দেশের সাথে যাচ্ছে না, সেটা নিয়ে তো আলোচনা হচ্ছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। স্বাস্থ্য নিয়ে বিএনপির একটি প্রতিশ্রুতি হচ্ছে দুর্নীতিমুক্ত এবং মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আজকে সারা দিন শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল বাংলা মোটর এই রোডটি বেশ উত্তপ্ত ছিল হাদি হত্যা বিচার নিয়ে। আপনি দেখবেন যে এতদিন হয়ে গেল হাদির হত্যাকারীদের ধরার ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ দেখা গেল না। একটা বিষয় জানা গেল যে তারা পাশের দেশে পালিয়ে গেছে, কিন্তু তাদেরকে ফিরিয়ে আনা, বিচারটা নিশ্চিত করা, এই প্রক্রিয়া তো দেখাই গেল না। বরং এইসব দাবি আদায়ের আন্দোলন করতে করতে এই সরকারটা বিদায় নিচ্ছে আর 5-6 দিন পরে। এইরকম একটা অবস্থার মধ্য দিয়ে হাদির যারা অনুসারী কিংবা সঙ্গী সহযোদ্ধা, তারা কিন্তু একটা বড় রকমের আন্দোলন করে তারা দাবি করেছে জাতিসংঘের অধীনে তদন্ত চায় তারা, এবং সরকার বলেছে 8 ফেব্রুয়ারি তারা জাতিসংঘকে একটা চিঠি লিখবে। এরই প্রেক্ষিতে আন্দোলনটা স্থগিত করা হয়েছে। কিভাবে দেখছেন? জি, খুব সংক্ষেপে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার আগে জাস্ট 50 সেকেন্ড একটু রেসপন্স করব। ছবির বিষয়ের বাইরেও ধরেন এখানে বলা হলো জিডিপির 8% স্বাস্থ্য খাতে দিবে। আপনি কি জানেন আমাদের গোটা বাজেটের পরিমাণ কত? জিডিপির 12 থেকে 14%। তো 8% যদি আপনি স্বাস্থ্য খাতে দেন, জিডিপি হবে নাকি আপনার এইটা আপনার বাজেটের 8% হবে? এইটাই যারা ডিস্টিংগুইশ করতে পারে না, এটাই যারা করা যাবে। আমি শেষের দিকে যে প্রশ্নটি করেছি, ফলে তারা কি পরিকল্পনা করবে এটা বলাই বাহুল্য। যেখানে গোটা বাজেটই হলো আপনার 12 থেকে 14%, সেখানে সে 8% দিবে স্বাস্থ্য খাতে। তার মানে সে কিছু মিন করে না আসলে পরিকল্পনা এগুলো। যাই হোক, একটা দেখেন আমাদের এখানে এই নির্বাচনটা আমরা যাচ্ছি একটা রক্তাক্ত অবস্থার মধ্য দিয়ে। তফসিল ঘোষণার পরপরই আমরা হাদিকে গুলিবিদ্ধ হতে দেখলাম, তারপরে বিএনপির প্রার্থীদের উপর গুলি দেখলাম, অতর্কিত অনেক হামলা দেখলাম, এবং একটা আতঙ্কিত পরিবেশ, জননিরাপত্তার যে আপনার অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে আমরা নির্বাচনে যাত্রা করলাম। তাতে করে আমরা আশা করছিলাম যে সরকার এই নির্বাচনের আগেই হাদি হত্যার বিচারের ব্যাপারে একটা উদ্যোগী ভূমিকা রাখবে, এবং খুনিরা প্রায় চিহ্নিত। খুনিদের অবস্থানের বিষয়ে দেশি বিদেশি মিডিয়ায় যে ধরনের সংবাদ পাওয়া যায়, তাতে করে আপনি যদি মনে করেন আপনি রাষ্ট্র হিসাবে সক্ষম না খুনিদের আনতে, আপনার এখন কেন আন্দোলন করে আপনাকে বলতে হবে যে এটা আন্তর্জাতিক আপনি ইনভলভমেন্টের মধ্য দিয়ে, সম্পৃক্ততার মধ্য দিয়ে আপনি বিচারের উদ্যোগ নেন? এটা তো আপনার নিজ দায়িত্বেই করা উচিত ছিল। আপনি নিজে আন্তর্জাতিকভাবে সুপরিচিত মুখ, আপনি নিজে সেই জানাজায় উপস্থিত ছিলেন এবং আপনার বক্তৃতা, আবেগঘন বক্তৃতা আমরা শুনেছি, কিন্তু বিচার নিয়ে আপনি একটা কথাও
সেই দিনও বলেন নাই, আজকে এতদিন হয়ে গেল। দেখেন, হাদিকে নিয়ে আমি ওইভাবে কথা মিডিয়াতে খুবই কম বলছি, কারণ সে আমার খুবই পছন্দের ছোট ভাই ছিল, আজকের আন্দোলনটাকে কিভাবে দেখছেন? ছিল। এবং আন্দোলনে পুলিশ যে ভূমিকা অবতীর্ণ হইল এবং তারপরে সরকারের দিক থেকে যে বিবৃতি দেওয়া হইল যে পুলিশ যথেষ্ট বল প্রয়োগ করে নাই, তারা এটা বলছে। দেখেন, যে ক্ষমতায় থাকে তাকে সবসময় তার এটাই মনে হয় যে সে বল প্রয়োগ করে না। আপনি রাবার বুলেট ছোড়া, শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের দমন করা, এইটা তো বিগত আমলে এটা আমরা পরাজিত করে এই জায়গায় এসেছি, তাই না? 5 তারিখের পর এটা আপনি করতে পারেন না। এবং এখানে কারা গেছে, কারা সবাই আমাদের পরিচিত মুখ, তারা আমাদের সবাই আমাদের ভাই ব্রাদার জুলাইয়ের। হ্যাঁ, তো আপনি সেক্ষেত্রে আপনি তো তারা যাওয়ার সাথে আপনি তাদের সাথে আলোচনায় বসবেন। তাদের সাথে তো জল কামান পাঠাইয়া টিয়ার গ্যাস ছিল, সাউন্ড গ্রেনেড ছোড়ার সম্পর্ক হওয়ার কথা না। তাহলে যে গণতান্ত্রিক উত্তরণের কথা আমরা বলছি, সেইটা তো আপনার সেটা বোঝা যায় কখন? বোঝা যায় যখন আপনি বিরুদ্ধ মতের প্রতি কীরকম আচরণ করেন। একটা দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নামলে, রাজপথে দাবি জানাইলে বা কণ্ঠ উচ্চারণ করলে আপনি কি আচরণ করেন? আমরা আচরণটা দেখছি আগের কাঠামোর আচরণ, এটা কোনো গণতান্ত্রিক আচরণ না, এটা আমরা নিন্দা জানাই। বিষয়ে আপনার মতামত জানতে চাই। আপনি দেখবেন যে র্যাবের গুলিবিদ্ধ হয়েছে, জল কামান, টিয়ার সেল অনেক নিক্ষেপ করা হয়েছে। ফ্রেঞ্চ দার্শনিক একটা কথা বলেছেন যে বিপ্লব তার সন্তানদেরকে খেয়ে ফেলে। যে বিপ্লবের যারা বিপ্লবী, তারা তাদের রক্তের বিনিময়ে সরকার দাঁড়িয়ে আছে। আজকে তাদের উপরে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, ইটস ভেরি মানে 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 কষ্টে আসলে যখন আমি দেখছি তাদের উপর। আজকে আপনি দেখেন, আজকে কিন্তু হাদির ওয়াইফ উপস্থিত ছিল, তার মা উপস্থিত ছিল। এর ইতিপূর্বে কিন্তু তারা কখনো রাজপথে নামেনি। আজকে পুলিশ যখন দেখেন, এই যে বিপ্লবীরা কার বিরুদ্ধে যুদ্ধ করেছে জানেন? বিপ্লবীরা যুদ্ধ করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে এবং পুলিশের বিরুদ্ধে। পুলিশরা যেভাবে ফ্যাসিস্ট হয়েছে পুলিশের বিরুদ্ধে, সেই পুলিশদের বিরুদ্ধে করেছে। আজকে পুলিশরা আজকে মেরে তাদের যে আগ্রাসন বা তাদের যে অ্যাগ্রেসিভনেস আপনি যদি দেখেন, বলছে আয় আয় তোর হাদির লাশ নিয়ে যায়, একটা পুলিশ বলতেছে এইভাবে। কত ভয়ঙ্কর ভাষা ব্যবহার করেছে। তার মানে কি? তারা তাদের প্রতিশোধে তাদের জ্বালা মিটাচ্ছে। আজকে কি করার ছিল নির্বাচনের আগ মুহূর্তে এরকম একটা এটা আমি মনে করি, এটার আমি প্রতিবাদ জানাচ্ছি এই হামলার। এবং কি আপনি যে পুলিশ এই কথা বলেছে আয় আয় হাদির লাশ নিয়ে যা, সেই পুলিশকে আইনের আওতা নিয়ে আসতে হবে। এবং যারা পুলিশকে দায়ী করবেন, পুলিশকে তো নামায় সরকার। দেখেন, পুলিশ তো হচ্ছে সরকার অর্ডার করবে, কিন্তু আমরা তো পুলিশের পোশাক পরিবর্তন করেছি, কিন্তু তার ভিতরে যে পশুত্ব সেটা তো পরিবর্তন করতে পারিনি। আমি পোশাক পরিবর্তন করলে ভিতরে পরিবর্তন হয়ে যাবে? আপনি আজকে এই শেখ হাসিনাও তো অর্ডার দিয়েছিল, তা অর্ডার দিলেই কি আমি মানুষকে মেরে ফেলবো? আমি মানুষকে এই মেরে তার উপর আগুন জ্বালিয়ে দিব এভাবে? গতকালে তো রায় হলো, কিন্তু এরপরে কি পুলিশ শিক্ষা নিয়েছে? পুলিশ শিক্ষা নেই। দেখেন, যখন পর্যন্ত এই রায়টা নিয়ে, এই বিচার নিয়ে যখন দেখতে পাচ্ছি, আমি মনে করি এই যে হাদির হত্যার সাথে শুধুমাত্র আমরা অনেক ধরনের ন্যারেটিভ তৈরি করছি, আমি মনে করি রাষ্ট্রের একটা অংশ জড়িত ছিল এবং যারা আপকামিং পাওয়ার আসবে তারাও জড়িত ছিল। কেন আমি বলছি আপনাকে? কারণ আপনি দেখেছেন যে এই শুটারকে জামিন করিয়েছিল কে? এই শুটারকে জামিন করিয়েছিল বিএনপির আইন সম্পাদক, জামিন করিয়েছিল। তো সুতরাং আপনি এদেরকে এভাবে ছেড়ে সুযোগ নেই। আজকে যে হাদির বিচার হচ্ছে না কেন এ পর্যন্ত? আজকে তার ওয়াইফ তার নামতে হলো কেন, রাস্তা নামতে হলো কেন? কারণ তারা কি চাইছিল? তারা তো একদিন গতকাল বসছে। এটা যদি হয়তো, আমরা তো আন্দোলন দেখি 30 দিন 35 দিনও রাস্তায় বসা ছিল, কোনো আক্রমণ হয়নি। তাহলে একদিনের মাথায় কেন আক্রমণ? কারণ তারা চাইছিল হচ্ছে জাতিসংঘের অধীনে। কারণ যারা বিপ্লবী তারাও বুঝতে পেরেছে এখানে অনেকের ইনভলভমেন্ট আছে, এই জন্য তারা বিচার করবে না। আমরা সাগর রুনির বিচার দেখি নাই, সেম এটা করবে এটা নিয়ে। এই জন্য তারা নেমেছিল, তারা হত্যাকাণ্ডের বিচার হয়নি। এবং নির্বাচনের আগের এই 5-6 দিন খুবই ক্রিটিক্যাল। দেশে কি হতে যাচ্ছে নিঃসন্দেহে আমাদের প্রত্যাশা থাকবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে একটি সুষ্ঠু নির্বাচন হবে। দর্শক ভালো থাকবেন। এতক্ষণ দেখছিলেন ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত কণ্ঠ।